নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি, জমি দখল, হামলা সহ বিস্তর অভিযোগ ইরফানের বিরুদ্ধে। প্রশাসন কার্যকর ব্যবস্থা না নেয়ায় আতঙ্কে এলাকাবাসী। কিশোরগঞ্জে বিএনপি নেতার ছত্রছায়ায় ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে কৃষি জমি, ঘরবাড়ি। পিরোজপুরে ৪৪ কোটি টাকা তুলে লাপাত্তা ঠিকাদার। বৃষ্টি আর বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত ১৮০ কিলোমিটার সড়ক, কোথাও গভীর গর্ত, কোথাও বিলীন একাংশ। পুনরুদ্ধারে বড় চ্যালেঞ্জ। এবং ভরা মৌসুমেও ইলিশ নেই চট্টগ্রামে, নদী আর সাগরে গিয়ে হতাশ জেলেরা। নিষিদ্ধ জালের ব্যবহারে এমন দশা, বলছেন সংশ্লিষ্টরা। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে সংঘবদ্ধ একটি চক্রের বিরুদ্ধে। হুমকিতে পড়েছে কৃষিজমি, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। এলাকাবাসীর দাবি, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এরফান উদ্দিনের ছত্রছায়ায় চলে এসব বালু উত্তোলন, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বালু উত্তোলন বন্ধে শিগগিরই অভিযান চালানোর কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। ব্রহ্মপুত্র নদে দিনরাত চলছে ড্রেজার, তোলা হচ্ছে বালু। এই চিত্র কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারিকান্দা এলাকার। এতে ব্রহ্মপুত্র নদের দুই তীরে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন, হুমকিতে পড়েছে কৃষিজমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা। এমনকি বদলে যাচ্ছে নদের গতিপথ। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এখান থেকে কয়েক লাখ ঘনফুট বালু তোলা হয়। পরে বড় বড় বলগেট দিয়ে এসব বালু নেওয়া হয় কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা সহ পাশের বিভিন্ন এলাকায়। বালু না তুললে আরো বেশি আমাদের নদীর গড়িয়া যাইতো, আমরা ফসল করে খেতে পারতাম। যারা ম্যানেজিং আছে তারা যে বলি যে রাস্তা দোলাইতেছে, আমার ফসল জমি ক্ষতি আছে, তারা মনে করেন যে পানি দেয় না। যেগুলো ভিত তুলছে এক এক জায়গায় দেখা গেছে ৫-৬ হাত গাঁথা করেছে। এদিকে পাকুন্দিয়ার চরকাউনা ও চরলক্ষিয়া বালুমহালের ইজারা ২০১৯ সাল থেকে বন্ধ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাতের আধারে এসব বালুমহাল থেকেও বালু চুরি করে সরিয়ে নিচ্ছে চক্রটি। এই চক্রের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করলে দেখানো হয় মামলার ভয়। স্থানীয়দের দাবি, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এরফান উদ্দিন এই কর্মকাণ্ডের মূল হোতা। দিনে রাইতে বড় বড় ডেজার ২০,০০০, ৩০,০০০ মন বালু এই যে যাইতেছে, উজাইয়া আমরা না হলে আমরা ভয় দেহা। বিভিন্ন জায়গায় বালু খনন হইতেছে। আমরা বহুবার প্রতিবাদ করছি, প্রতিবাদ করার পর আমাদের কোনো প্রতিবাদের ফলশ্রুতি কোনো কিছুই পাই না। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতা এরফান উদ্দিন। বালু উঠতেছে বা কি করতেছে আমার বিষয় নাই, আমি তো কিছুই জানি না এই ব্যাপারে। না না না, আমার কোনো সম্পৃক্ততা নাই। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের আরও কঠোর হওয়ার তাগিদ সচেতন নাগরিক কমিটির নেতাদের। এই বালু উত্তোলনের ফলে মাটির নিচে যে প্লেটগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী থেকে বালু উত্তোলনের সাথে যে সমস্ত দপ্তর জড়িত আছে তাদের প্রত্যেককেই, এবং এখানে স্থানীয় যে সমস্ত ভুক্তভোগী লোকজন যারা আছে সবাইকে মিলেই কিন্তু এগিয়ে আসতে হবে। দ্রুত অভিযান চালানোর উদ্যোগের কথা জানান পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। ২-১ দিনের মধ্যেই এখানে একটা অভিযান পরিচালনা করব এবং আমি আশা রাখি অভিযানের মাধ্যমে এই বালু উত্তোলনটা আমি বন্ধ করতে পারবো। কেউ বাদী হয়ে যদি নিয়মিত মামলা দায়ের করতে পারে, এটা মনে একটা পুরো একটা মীমাংসিত হবে। সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই চাওয়া কিশোরগঞ্জবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নে প্রায় এক সপ্তাহ ধরে পুরাতন ব্রহ্মপুত্র নদে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে নদী গর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতভিটা ও কয়েকশো একর ফসলি জমি। বসতভিটা হারিয়ে ভাঙন কবলিত পরিবারগুলোর দিন কাটছে খোলা আকাশের নিচে। এখন হুমকিতে অনেক ঘরবাড়ি, দোকানপাট সহ অনেক স্থাপনা। আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। পানি উন্নয়ন বোর্ড ১২০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে। নদ ভাঙনের আরো খবর জানাতে আমাদের সাথে জামালপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শুভ্র মেহেদি। মেহেদি, প্রতি বর্ষায় তো নদী ভাঙনের কবলে পড়ে ঘর বাড়ি হারায় নদীপাড়ের বাসিন্দারা। এবার ভাঙন কবলিত এলাকায় কি কোনো ধরনের সতর্কতা দেওয়া হয়েছিল কিনা, এছাড়া ভাঙনে ক্ষয়ক্ষতি, স্থানীয়দের দুর্ভোগ এবং পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পদক্ষেপ সব মিলিয়ে জানাবেন। সাথে জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে গত এক সপ্তাহ ধরে ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে এবং
এই ভাঙনের ফলে ইতিমধ্যেই শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও কয়েকশো একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আর যে বিষয়টি হচ্ছে যে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে নদী ভাঙন এলাকায় সতর্ক জারি, সেটা আসলে সেভাবে করা হয় না। তারা পানির উচ্চতা যে পরিমাপ সেটি তারা নিয়মিত করে, কিন্তু ভাঙনের যে বিষয়টি সেটি তারা খুব বেশি সতর্কতা করার আমরা এখন পর্যন্ত দেখিনি। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু জামালপুর জেলা ব্রহ্মপুত্র এবং যমুনা নদী সহ একাধিক নদী বেষ্টিত জেলা, এই ভাঙনগুলো আসলে স্রোতের উপর নির্ভর করে যে পানি কোন দিকে যাচ্ছে এবং সেটার উপর ভিত্তি করে আসলে নদীর পাড়গুলোতে ভাঙন দেখা দেয়। তবে এই ক্ষেত্রে আমরা দেখেছি যে নদী ভাঙন দেখা দিলে জামালপুর যে পানি উন্নয়ন বোর্ড আছে তারা জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কিছু পদক্ষেপ নেয়, যেটি আমরা এখন জামালপুরের যে ইসলামপুরের লক্ষ্মীপুর যে গ্রাম, সেখানে যে নদী ভাঙন শুরু হয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেই ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে এবং ইতিমধ্যেই 120 মিটার এলাকায় কিন্তু জিও ব্যাগ ফেলে ডাম্পিং শুরু করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে নদী তীরবর্তী যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে দিনের বেলা নদী যেমনই ভাঙুক না কেন, বিশেষ করে রাতের বেলা এই ভাঙনের তীব্রতা বেড়ে যায় এবং এ কারণে কিন্তু তারা নির্ঘুম আসলে রাত কাটাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু নদী তীব্রভাবে ভাঙন শুরু হয়েছে, ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে সেই ভাঙন এলাকার মানুষরা নিরাপদ আশ্রয়ের খোঁজে তাদের বসতবাড়ি নিজে উদ্যোগেই কিন্তু ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছে। আর একটি বিষয় হচ্ছে যে ইসলামপুর উপজেলা নির্বাহী যে কর্মকর্তা রয়েছে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যারা ইতিমধ্যে বাস্তুহারা হয়েছে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দিয়েছে। সাথী, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মেহেদী। পিরোজপুরের নাজিরপুরে সড়কের কাজ না করে 44 কোটি টাকা তুলে লাপাত্তা ঠিকাদার। খোঁজ মিলছে না অনিয়মের সহযোগী এলজিইডি কর্মকর্তারও। নাজিরপুর বৈঠাকাটা সড়কের সংস্কার কাজে হয়েছে এমন পুকুর চুরি। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার বাসিন্দা। কোথাও কার্পেটিং উঠে গেছে, কোথাও আবার তৈরি হয়েছে বড় বড় গর্ত। যানবাহন চলে হেলে দুলে, ভোগান্তি হাঁটা চলাতেও। পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর বৈঠাকাটা সড়কের চিত্র এটি। যদিও 2023 সালেই সড়কটি সংস্কারে ভান্ডারিয়া উপজেলার তৎকালীন চেয়ারম্যান মেরাজুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইফতি ইটিসিএলকে নিয়োগ দেওয়া হয়। 2024 সালের জুনে প্রকল্প শেষ হওয়ার কথা ছিল। কাজ না করেই দলীয় প্রভাব খাটিয়ে প্রকল্পের 44 কোটি টাকা পুরোটাই তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। 2024 সালে সরকার পরিবর্তনের পর থেকেই লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান ও অনিয়মে সহযোগী এলজিইডির কর্মকর্তারা। এই বাজেটে কোনো কাজই হয় নাই। ভাঙা রাস্তায় প্রায় 34 কোটি টাকা খাইয়ে ফেলাইছে। একবার গেলে আর ফিরে এবার আর চলাচলতি করা যায় না, কষ্ট হয় খুব। রাস্তার ধুলায় প্রতিটি মানুষের আমাদের হাঁপানি এসে গেছে। অর্ধেক রাস্তা বয়ে যাইতে রুগী মারা যাইবে এই রাস্তা দিয়ে। এখানে রাস্তা থেকে চলাফেরা করতে খুব অসুবিধা হয়। এ অবস্থায় সড়কটি সংস্কারে পুনরায় দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে বলে জানালেন এলজিইডির উপজেলা প্রকৌশলী। রিটেন্ডারে একটা প্রসেসিং এ যাচ্ছে, কারণ যাদের লাইসেন্সে কাজ, তাদের লাইসেন্সে তারা কাজ করতে চেয়েছে কিন্তু ওরা করতেছে না। তিনজন এমপি আমাদের সাথে বসছিলেন, বসে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অনিয়মে জড়িতদের বিচারের প্রক্রিয়াও চলমান বলে জানালেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দেশজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। ফলে কলকারখানা সহ বাসাবাড়িতে গ্যাস ব্যবহারকারীরা চরম বিপাকে পড়েছেন। এতে চাপ পড়েছে পরিবহন ব্যবস্থায়ও। গ্যাস সংকটে বিপর্যস্ত নরসিংদীর শিল্পাঞ্চল সহ অন্যান্য এলাকায়। সকাল থেকে ফেনীর সিএনজি ফিলিং স্টেশনগুলো চালু থাকলেও নেই গ্যাস সরবরাহ। একই অবস্থা কলকারখানাগুলোতেও। গ্যাসের সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে চরমভাবে। এছাড়া জেলার বাসাবাড়িতেও গ্যাসের সংকট। সকাল থেকে ফেনীর সিএনজি ফিলিং স্টেশনগুলো চালু থাকলেও নেই গ্যাস সরবরাহ। একই অবস্থা কলকারখানাগুলোতেও। ফেনীর গ্যাস সংকটের আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আবু তাহের ভুইয়া। কথা বলবো তার সাথে। তাহের, গ্যাস সংকটের প্রভাব আসলে সার্বিক জনজীবনে পড়েছে, সেটা বাসাবাড়ি থেকে শুরু করে যাতায়াত কিংবা কলকারখানাতে। তো ফেনীতে গ্যাস সংকটে দৈনন্দিন জীবনে কি ধরনের প্রভাব পড়েছে, ভোগান্তি নিয়ে বিস্তারিত জানাবেন। দীর্ঘ লাইন, তারা ঘন্টার পর ঘন্টা বসে আছে। গ্যাস সংকট কিছুদিন ছিল, কিন্তু গত শনিবার থেকে সংকট চরম আকারে ধারণ করে। এই সংকটের কারণে গ্যাস স্টেশনগুলোতে
এবং লাইনের পর লাইন মানুষের খুব কষ্ট হচ্ছে। এর প্রভাব পড়ছে শিল্প প্রতিষ্ঠান, সিএনজি স্টেশন, আবাসিক এলাকায়। বিশেষ করে ফেনীতে যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে ফেনীতে শিল্প ব্যবসা প্রতিষ্ঠানের সংযোগ রয়েছে 450টি এবং সিএনজি স্টেশন রয়েছে 10টি এবং আবাসিক গ্রাহক রয়েছে 32,000। এইসব এই অঞ্চলে যে গ্যাসটা সরবরাহ করে বাছাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড, তারা এই ব্যাপারে কোনো সদস্যের তারা দিতে পারেনি। বিশেষ করে আমরা গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা বলেন যে এলএনজি টার্মিনালে তার এই ত্রুটির কারণে জাতীয় যে গ্যাস সরবরাহ অনাকাঙ্ক্ষিতভাবে হ্রাস পেয়েছে। আর এর প্রভাব পড়ছে দেশের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লার চাঁদপুর এলাকায়। এই কারণে বিশেষ করে শিল্প ব্যবসা বাণিজ্যে যেমন প্রভাব পড়ছে, পাশাপাশি বিশেষ করে আবাসিকীয় চরম সংকট আকার ধারণ করছে। ফেনী থেকে জানাছিলেন গ্যাস সংকটে জনজীবনে দৈনন্দিন প্রভাব। ভরা মৌসুমেও সোনার হরিণ ইলিশ। চট্টগ্রামের নদী কিংবা সাগর কোথাও জালে ধরা দিচ্ছে না বাঙালির পছন্দের মাছটি। যা ধরা পড়ছে তাও আকারে ছোট, তাতে আকাশ ছুঁয়েছে দাম। আয় কমে যাওয়ায় বিপাকে জেলেরাও। নিষিদ্ধ জালের ব্যবহারের কারণেই কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না বলছেন সংশ্লিষ্টরা। ভরা মৌসুমেও চট্টগ্রামের ফিশারি ঘাটে আসছে না কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ, তাই ব্যস্ততাও নেই। আড়তে যে মাছ আসছে তার বেশিরভাগই 500 থেকে 700 গ্রামের। সরবরাহ কম থাকায় দাম আকাশচুম্বী। ছোট ও মাঝারি সাইজের ইলিশ কেজি বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকা। নিরাপদ প্রজনন নিশ্চিতে গত 15 এপ্রিল থেকে 25 জুন পর্যন্ত 58 দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দেয় সরকার। ধার দেনা করে সেই সময় কাটলেও আশা ছিল নিষেধাজ্ঞার পর পুষিয়ে নেয়ার, কিন্তু ভরা মৌসুমেও ইলিশ না মেলায় এখন বিপাকে জেলেরা। আসছি সাগর থেকেই, কিন্তু এরকম একটা ইলিশ মাছ পাই নেই। এই বছর কিন্তু একদম টোটালে ম্যাচ নাই। তারপরে গাঙ্গ জাইলি সিঙ্গেলের লেগে তুফানের লেগে কোনো মাছ ধরতে পারছি না আমরা। সরকার আছে, সরকার যে চাল যা দেয় এটি তো আমরা পাই না, এটি তো পাই যায় বড় লোকেরা পায়। বেপরোয়া ফিশিং আর নিষিদ্ধ জাল ব্যবহারের কারণেই ইলিশের উৎপাদন কমেছে বলে মনে করেন আড়তদাররা। এবার তো মাছ নাই, আপনি গতবারতে 4 ভাগের ভিতরে 1 ভাগে নেই এখন। শুধু আপনি বললাম না জিরি জল আর পকেট জাল, ওরা মাছ মার ফেলতেছে। এই সরকারকে জিরি জলটা বন্ধ করতে হবে, মাছটা ধরার জন্য আপনার পকেট জালটা বন্ধ করতে হবে। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ জেলে ও ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা সঠিক ব্যবস্থাপনা ও অবৈধ জাল নিয়ন্ত্রণে আনতে পারলে আবারও নদী ও সাগর ভরে উঠবে রূপালী ইলিশে। ডিবিসি নিউজ ডেস্ক। 2 বছর পেরিয়ে গেলেও এখনও স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠতে পারেনি সিলেটের গোলাপগঞ্জের 7 শহীদ পরিবারের সদস্যরা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার দৃশ্যমান অগ্রগতি না থাকায় আছে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কাও। তবে পুলিশ বলছে তদন্ত শেষ পর্যায়ে দ্রুত প্রতিবেদন দেওয়া হবে। কানিশাইলের কামরুল ইসলাম পাভেল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজপথে স্লোগান তুললেও আর ফেরা হয়নি ঘরে। 24-এর 5 আগস্ট শহরের কিনব্রিজ এলাকায় গুলিতে প্রাণ যায় এই তরুণের। আমার ছেলে 28 পারা হাদিস ছিল। আমি আমার ছেলের বিচার দাবি করেছি, কিন্তু এখন পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি আমি দেখি না। 4 আগস্ট বড় ভাই সাইফুল ইসলামের সাথে আন্দোলনে অংশ নেন নাজমুল। নির্বিচার গুলির মুখে নিজে কোনো রকমে বেঁচে ফিরলেও ভাইকে বাঁচাতে পারেননি। চোখের সামনে সেই করুণ মৃত্যুর ক্ষত এখনো তাড়া করে ফেরে তাকে। আমার বাইরে তো কোনো সাধারণ মানুষে মারছে না, আমার বাইরে তো আন্দোলনের দ্বারারে দেখছি, বিজিবি আসলো, ম্যাজিস্ট্রেট আসলো, পুলিশ আসলো, আমি তো ওগুলো দেখছি। আর আমার বাইরে তো গুলিটাও করতে বিজিবি। 4 ও 5 আগস্ট গণ অভ্যুত্থানে গোলাপগঞ্জ উপজেলার 7 জন শহীদ হন। ন্যায় বিচার পাওয়ার শঙ্কা আর আক্ষেপ নিয়েই দিন কাটছে শহীদ পরিবারের সদস্যদের। আমি সরকারের কাছে একটা দাবি আমরা যে টাইম সঠিকভাবে একটা বিচার করিয়া, যাতে পুলিশ হোক, বিজিবি হোক আর সন্ত্রাস বাহিনী হোক, যেও গুলি করি মারক আমার বাইরে, তার সঠিক বিচার চাই। তারা আমার ভাইকে নির্মমভাবে গুলি করে মেরে ফেলছে, তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাই। তবে পুলিশ বলছে 11 হত্যা মামলার মধ্যে পুলিশের কাছে তদন্তাধীন আছে গোলাপগঞ্জের 2টি মামলা। আসামির সংশ্লিষ্টতা যাচাই প্রক্রিয়া চলছে এখন। আমাদের এই তদন্তগুলো আমরা অনেকটাই গুছিয়ে এনেছি, কারণ আপনি জানেন যে এগুলোতে আপনার আসামির সংখ্যা অনেক বেশি। সো আমাদেরকে এটা আপনার একটা হত্যা মামলার আসামি ইনভলভমেন্ট আছে কিনা সেটা আমাদেরকে আপনার সঠিকভাবে যাচাই বাছাই করতে একটু সময়ের প্রয়োজন।
এদিকে দ্রুত মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন সাংসদ। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম ওনার সাথে যোগাযোগ হয়েছে, হয়তো তারা সেই মামলাগুলো নিয়ে মানে আইসিটি ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দ্রুত দোষীদের শাস্তি হবে সেই অপেক্ষাতেই এখন প্রহর গুনছে স্বজন হারানোরা। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে গাইবান্ধা ল কলেজ কিন্ডারগার্টেনের শতবর্ষী ভবন। সম্প্রতি ভবনটির একাংশ ধসে পড়েছে। দেয়াল জুড়ে শ্যাওলা আগাছার রাজত্ব আর স্বল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সমস্যার মধ্যে চলছে শ্রেণী কার্যক্রম। এতে উদ্বেগ বেড়েছে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে। শত বছরের সাক্ষী গাইবান্ধা শহরের সার্কুলার রোডের এই ভবনটি। দেয়াল জুড়ে ফাটল, ইট সুরকি খসে পড়ছে প্রতিনিয়ত, জন্মেছে আগাছা। সম্প্রতি টানা বৃষ্টিতে ধসে পড়েছে ভবনের একটি অংশ। গাইবান্ধা ল কলেজের ব্যবহার অনুপযোগী ভবনটি 1993 সালেই পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ। একই ক্যাম্পাসে 1995 সালে চালু হয় ল কলেজ কিন্ডারগার্টেন। চলছে নিয়মিত পাঠদান। এছাড়া ক্যাম্পাসের পেছনের দিকের টিন শেডে ল কলেজের রাত্রিকালীন ক্লাস এবং দিনে ল কলেজ কিন্ডারগার্টেনের ক্লাস চলে। এমন পরিস্থিতিতে বৃষ্টি কিংবা ভূমিকম্পের মতো দুর্যোগের আশঙ্কা দেখা দিলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আমাদের স্কুলে আসতে অনেক ভয় হয়, কারণ আমাদের স্কুলে বৃষ্টি পড়লে চাল দিয়ে পানি পড়ে। ভবনটা পুরাতন, এর কারণে আমাদের ভূমিকম্পের জন্য আমাদের বিল্ডিংয়ে ফাটল ধরেছে। ক্লাসরুমে আমাদের খুবই ভয় লাগে। 100 বছর পার হয়ে গেছে এই বিল্ডিং, তাহলে তো এই যে দিনের পর দিন এটা ভাঙিয়ে যাচ্ছে, মানে আমরা সব সময় ভয়ে ভয়ে থাকতেছি। প্রধান শিক্ষক বলছেন, ঝুঁকিপূর্ণ পরিবেশে পাঠদান চালিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতিও আগের তুলনায় কমে গেছে। একটু বৃষ্টি হলে বা ঝড় তুফান হলে গার্জেনের বাচ্চাকে পাঠায় না, সেদিন আমার পুরো ক্লাসটা মিস যায়। যে ডিসি আসেন তার কাছে আমি বর্তমান ডিসির কাছেও লিখিত দিচ্ছি যে বিল্ডিংটা ভেঙে পড়তেছে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু প্রশাসন কখনোই কোনো ইনিশিয়েটিভ নেয়নি। 2008 সালে ল কলেজ কিন্ডারগার্টেনের কাছে ভবনটি লিজ দেয় জেলা প্রশাসন। স্কুলটি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। দ্রুতই এই বিষয়ে যাতে শিশুদের কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে স্কুলটার মধ্যে, জরাজীর্ণ ভবনের বিষয়ে আমরা পরিদর্শন করে এই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ভবনটি সংস্কারের দাবি শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।